রাতারাতি কোটিপতি নাকি নিঃস্ব হওয়ার রাস্তা, ক্রিপ্টোকারেন্সি আসলে কি, কিভাবে কাজ করে এবং বাংলাদেশে এর ভবিষ্যৎ কি, সবকিছুই পানির মতো সহজ হয়ে যাবে আজকের ভিডিও। যারা ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে জানতে চান তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। বর্তমান বিশ্বে আর্থিক লেনদেনের এক বৈপ্লবিক নাম হচ্ছে ক্রিপ্টোকারেন্সি। এটি একটি ডিজিটাল বা ভার্চুয়াল মুদ্রা যা ব্লকচেইন প্রযুক্তির উপর ভিত্তি করেই পরিচালিত হয়। কোনো কেন্দ্রীয় ব্যাংক বা সরকার এটি নিয়ন্ত্রণ করে না, বরং এটি সম্পূর্ণ কেন্দ্রীভূত অর্থাৎ ডিসেন্ট্রালাইজ পদ্ধতিতে চলে থাকে। ক্রিপ্টোকারেন্সি কিভাবে কাজ করে? ক্রিপ্টোকারেন্সি মূলত ব্লকচেইন প্রযুক্তিতে চলে। প্রতিটি লেনদেন একটি ডিজিটাল লেজারে রেকর্ড করা হয়, যা হ্যাক করা প্রায় অসম্ভব। বর্তমান বাজারে কয়েক ধরনের ক্রিপ্টোকারেন্সি রয়েছে। এর মধ্যে বিটকয়েন, ইথেরিয়াম, বাইন্যান্স বর্তমান বাজারে শীর্ষস্থানীয় কিছু ক্রিপ্টোকারেন্সি। তবে এর মধ্যে কিছু সুবিধা ও ঝুঁকিও রয়েছে। এটি দ্রুত আন্তর্জাতিক লেনদেন, কম ট্রানজ্যাকশন ফি এবং উচ্চ মুনাফার সম্ভাবনা রয়েছে। তবে এর ঝুঁকি হচ্ছে বাজারটি অত্যন্ত ভোলাটাইল বা অস্থির, হ্যাকিংয়ের ঝুঁকি এবং অনেক দেশে আইনি জটিলতাও রয়েছে। বর্তমানে 2026 সালের সেরা 5টি ক্রিপ্টোকারেন্সির মধ্যে রয়েছে বিটকয়েন, ইথেরিয়াম, সোলানা, রিপল, চেইনলিঙ্ক ইত্যাদি। তো চলুন তার আগে জেনে নিই যে এই প্রত্যেকটা বিটকয়েন আসলে কি। বিটকয়েনকে বলা হয় ডিজিটাল গোল্ড বা 2026 সালের এটি বাজারে রাজা হিসেবে টিকে আছে। বর্তমানে অনেক বড় বড় কোম্পানি তাদের রিজার্ভে বিটকয়েন রাখছে। এর সীমিত সরবরাহ অর্থাৎ 21 মিলিয়ন একে দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য সবচেয়ে নিরাপদ অপশন করে তুলেছে। দ্বিতীয় পজিশনে রয়েছে ইথেরিয়াম। যদি বিটকয়েন হয় সোনা, তবে ইথেরিয়াম হলো ডিজিটাল তেল। এটি কেবল একটি মুদ্রা নয়, বরং একটি প্ল্যাটফর্ম। স্মার্ট কন্ট্রাক্ট এবং ডিফাই প্রযুক্তিতে ইথেরিয়াম একচ্ছত্র আধিপত্য একে 2026 সালের অন্যতম সেরা কয়েনে পরিণত করেছে। তৃতীয় স্থানে রয়েছে সোলানা বা সংক্ষেপে সোল। গতি এবং কম খরচের জন্য সোলানা বর্তমানে ইথেরিয়ামের প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছে। 2026 সালে সোলানার নেটওয়ার্ক আরও শক্তিশালী হয়েছে এবং গেমিং ও এনএফটি সেক্টরে এর ব্যবহার ব্যাপক হারে বেড়েছে। দ্রুত লেনদেনের জন্য এটি এখন বিনিয়োগকারীদের প্রথম পছন্দ হয়ে দাঁড়িয়েছে। চতুর্থ স্থানে রয়েছে আন্তর্জাতিক ব্যাংকিং লেনদেন সহজ করার লক্ষ্যে কাজ করে রিপল। আইনি জটিলতা কাটিয়ে ওঠার পর 2026 সালে এটি ব্যাংকিং সেক্টরে বড় ধরনের জায়গা করে নিয়েছে। দ্রুত এবং সস্তায় বর্ডারলেস পেমেন্টের জন্য এর চাহিদা তুঙ্গে। এবং পঞ্চম স্থানে রয়েছে চেইনলিঙ্ক। বাস্তব বিশ্বের ডেটাকে ব্লকচেইনের সাথে সংযুক্ত করার ক্ষেত্রে চেইনলিঙ্ক অপ্রতিদ্বন্দ্বী। ওরাকল সার্ভিসের মাধ্যমে এটি বিভিন্ন স্মার্ট কন্ট্রাক্টে কার্যকর করে তোলে। ভবিষ্যতে ওয়েব 3.0 বিপ্লবে এর গুরুত্ব অনেকটাই অপরিসীম। তো ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে তো আমরা জানলাম, তবে সেটা বাংলাদেশে আসলে এর অবস্থান কি? বাংলাদেশে এটি কি বৈধ নাকি অবৈধ, এই বিষয়ে আমরা এখন জেনে নিব। বাংলাদেশের ক্রিপ্টোকারেন্সি এখনও বৈধ মুদ্রা হিসেবে স্বীকৃত নয়। বাংলাদেশ ব্যাংক বারবার সতর্কতা জারি করেছে যে এর মাধ্যমে লেনদেন করা মানি লন্ডারিং প্রতিরোধের আইনের লঙ্ঘন হতে পারে। তাই বিনিয়োগের আগে আইনি দিকগুলো খতিয়ে দেখা অত্যন্ত জরুরি। বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল থাকলেও দেশে প্রচলিত আইনে এর কোনো বৈধতা নেই। বাংলাদেশের ব্যাংক এবং সরকার পক্ষ থেকে বিভিন্ন সময় বিজ্ঞপ্তির মাধ্যমে ক্রিপ্টোকারেন্সিতে লেনদেন বা এর প্রচার থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বৈধ মুদ্রা নয়। বাংলাদেশের ব্যাংকের মতে ক্রিপ্টোকারেন্সি কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংক দ্বারা ইস্যু করা মুদ্রা নয়, তাই এর বিপরীতে কোনো আর্থিক দাবি স্বীকৃত নয়। সুতরাং এটি একটি বৈধ মুদ্রা নয়। দ্বিতীয়ত হচ্ছে মানি লন্ডারিং আইন। অজ্ঞাত পরিচয় বা ছদ্মনামের ব্যক্তির সাথে ক্রিপ্টোকারেন্সিতে লেনদেন করলে তা মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর, সন্ত্রাস বিরোধী আইন 2009 এর লঙ্ঘন বলে বিবেচিত হবে। 1947 সালের বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন অনুযায়ী যথাযথ অনুমোদন ছাড়া ক্রিপ্টোকারেন্সি ব্যবহারের মাধ্যমে বিদেশে টাকা পাঠানো বা আন্তর্জাতিক লেনদেন করা দণ্ডনীয় অপরাধ। বাংলাদেশের সরকার ব্লকচেইন প্রযুক্তির প্রসারে আগ্রহী হলেও ক্রিপ্টোকারেন্সিকে এখনও ঝুঁকিপূর্ণ মনে করে। 2026 সালে জাতীয় ব্লকচেইন পলিসি অনুযায়ী ব্লকচেইন প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পেলেও ক্রিপ্টোকারেন্সি নিয়ে নিয়ন্ত্রণের বিষয়টি একান্তই বাংলাদেশ ব্যাংকের এখতিয়ারে রাখা হয়েছে। জানলাম আইন সম্পর্কে, অর্থাৎ বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি বৈধ না অবৈধ সেটি জানলাম। তবে এটি আসলে হালাল নাকি হারাম, আমাদের ইসলামী শরিয়া মোতাবেক এটি আসলে কি? তো চলুন সেই বিষয়টিও আমরা আজ জেনে নিই। ডিজিটাল দুনিয়ার এই ক্রিপ্টোকারেন্সির জনপ্রিয়তা বাড়ার সাথে সাথে মুসলিম বিনিয়োগকারীদের মধ্যে একটি বড় প্রশ্ন দেখা দিয়েছে। ক্রিপ্টোকারেন্সি ব্যবসা কি ইসলামে বৈধ, হালাল? এই বিষয়ে চূড়ান্ত কোনো একক ফতোয়া না থাকলেও স্কলার্সরা বিষয়টিকে কয়েকটি মানদণ্ডে বিবেচনা করেন।
অনেক স্কলার এটিকে হারাম বলেই মনে করেন। অধিকাংশ প্রথাগত স্কলার ক্রিপ্টোকারেন্সিকে হারাম বা অবৈধ বলার পেছনে কয়েকটি মূল কারণও উল্লেখ করেছে। প্রথমেই আসে অত্যাধিক অনিশ্চয়তা। ক্রিপ্টোর বাজারে দাম অত্যন্ত অস্থির। আজ যেটির দাম আকাশচুম্বী, কাল তা শূন্য হতে পারে। এই অনিশ্চয়তাকে ইসলামী শরিয়ায় গারার হিসেবে গণ্য করা হয়েছে। জুয়া বা বাজি ধরার প্রবণতা হিসেবেও এটিকে ধরা হয়েছে। অনেকে ক্রিপ্টোকারেন্সিকে কেবল দ্রুত বড়লোক হওয়ার মাধ্যম বা জুয়া হিসেবে ব্যবহার করে, যা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। অন্তর্নিহিত মূল্যের অভাব। স্বর্ণ বা রূপার মতো এর কোনো বাস্তব অস্তিত্ব নেই, যা অনেক স্কলারের মতে মুদ্রার মানদণ্ডেই পড়ে না, যার কারণে এটি হারাম হিসেবে গণ্য হতে পারে। কেন্দ্রীয় নিয়ন্ত্রণের অভাবও রয়েছে। কোনো সরকার বা ব্যাংকের গ্যারান্টি দেয় না, যা জালিয়াতি বা ধোঁকার সৃষ্টির ঝুঁকি বাড়ায়। সুতরাং এই কারণেও এটি হারাম হতে পারে। তবে কিছু কিছু স্কলার একে হালাল বা বৈধ মনে করেন। আধুনিক অনেক ইসলামী অর্থনীতিবিদ ও স্কলার কিছু নির্দিষ্ট শর্তে একে বৈধ বলেছে, যেমন সম্পদ হিসেবে স্বীকৃতি। যদি কোনো ডিজিটাল টোকেনের বাস্তব ব্যবহার অর্থাৎ ইউটিলিটি থাকে এবং সমাজে একে সম্পদ হিসেবে গ্রহণ করে, তবে তা মাল হিসেবে গণ্য হতে পারে। সুতরাং সম্পদ হিসেবে স্বীকৃত হলে এটি বৈধ হতে পারে। অন্যদিকে স্বচ্ছতা ও ব্লকচেন প্রযুক্তি লেনদেনের স্বচ্ছতা নিশ্চিত করে, যা ধোঁকা বা ফ্রড কমায়। আরেকটি হচ্ছে মুদ্রার পরিবর্তন বা মুদ্রার বিবর্তন। একসময় কাগজের নোটকেও অনেকে হারাম বলেছিলেন, কিন্তু পরে তা গ্রহণ করা হয়েছে। ক্রিপ্টোকেও ডিজিটাল যুগের নতুন মুদ্রা হিসেবে দেখছেন অনেক স্কলার। সেই জন্য কিছু কিছু স্কলার একে হালাল বা বৈধ মনে করে থাকেন। তাহলে এবার আসি মূল সিদ্ধান্ত কি দাঁড়ায়। বিশ্বের বড় বড় ফতোয়া বোর্ড, যেমন মিশরের দারুল ইফতা বা তুরস্কের ধর্মীয় কর্তৃপক্ষ, একে হারাম বললেও অনেক আধুনিক স্কলার মনে করেন যদি এটি কোনো অবৈধ কাজে ব্যবহার না হয় এবং এতে জুয়ার উপাদান না থাকে, তবে তা বিনিয়োগ হিসেবে দেখা যেতে পারে। তবে ফিউচার ট্রেডিং এবং সুদ ভিত্তিক লেনদেন সরাসরি হারাম বলে গণ্য। ধর্মীয় বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আপনার বিশ্বস্ত কোনো আলেম বা মুফতির সাথে সরাসরি পরামর্শ করা সবচাইতে নিরাপদ। বাংলাদেশি ক্রিপ্টোকারেন্সি বর্তমান আইনগতভাবে নিষিদ্ধ, তাই শরিয়া আইনের পাশাপাশি আমাদের দেশের আইনের প্রতিও শ্রদ্ধাশীল হওয়া আমাদের কর্তব্য।